ছিনতাইকারীরা ছিল বড় চক্র, ৮ থেকে ১০ জনের গ্রুপ। আমাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। আমি একটু চিল্লাচিল্লি ফাড়াফাড়ি করার চেষ্টা করি, তখন আমাকে কিল ঘুষি থাপ্পড় মারতে শুরু করে। তারপর আমাকে পোস্ট মারার হুমকিও দেখায়। থানায় যাওয়ার পর সবচেয়ে বেশি শকড হয়ে যায়। সে আমাকে ধমকের সুরে বলে, ছিনতাইকারীর বাসা চিনেন? তার বাপের নাম জানেন? বিক্রয়.com অনলাইনে পুরাতন মালামাল কেনাবেচার প্ল্যাটফর্ম। এখানেও যে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ থাকতে পারে সেটা আমার জানাই ছিল না। সালটা 2019। ঢাকায় প্রথম পা রাখি। ঢাকার পরিবেশ সম্পর্কে তেমন ধারণা ছিল না। অনলাইন ক্রাইম সম্পর্কে একদম ধারণাই ছিল। যাই হোক, তখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। আমার ফ্যামিলি ছিল মধ্যবিত্ত। পড়ালেখার খরচ বাড়ি থেকে পাঠাতে খুব কষ্ট হচ্ছিল। বাবার ছোট একটা ব্যবসা, সেখান থেকেই ফ্যামিলির খরচ বহন করতে কষ্টসাধ্য ছিল। সেখানে আবার আমার খরচ বাবার জন্য খুব চাপ হয়ে গেছে। আমি যেহেতু ঢাকায় প্রথম এসেছিলাম, তাই তেমন একটা টিউশনই পাচ্ছিলাম না। আবার ওইদিকে করোনার কথা ছড়িয়ে পড়ে চারিদিক, শুধু বিপদ আর বিপদ। কি করব ভেবে পাচ্ছিলাম না। কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকলে তো আর চলবে না। আমাকে ঢাকায় টিকে থাকতে হলে কিছু একটা করতেই হবে। তখন চাকরি খুঁজতে শুরু করলাম। পরিচিত অনেককেই নক দিলাম, বললো যে সিভি পাঠাও, আমি দেখতেছি। এভাবে অনেককেই সিভি পাঠালাম। সবাই বলতেছে একটু ধৈর্য ধরে অপেক্ষা করে দেখতেছি করে এভাবে কেটে যায় বেশ কিছুদিন। তারপর কেউ আর তেমন রেসপন্স করছে না। আমি বুঝে গেলাম কারো মাধ্যমে আমার আর চাকরিটা হবে না, নিজেরই কিছু একটা করতে হবে। কিন্তু কি করব বুঝে উঠতে পারছিলাম না। ততক্ষণে আমার আর্থিক অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যায়। অনেক দাঁড়দানও করে ফেলেছি। বন্ধু বান্ধব, ছোট ভাই, বড় ভাই সবার কাছ থেকে দাঁড় নেওয়া আসে। শূন্য পকেট, তারপরও বাড়িওয়ালার বাড়ি ভাড়া দিতে হবে, মেসে খাবারের জন্য টাকা দিতে হবে। প্রচন্ড চাপে পড়ে যাই। তারপর কোনো কিছু চিন্তা ভাবনা না করে জয়েন করলাম ফুডপান্ডায়। 5 থেকে 7 দিন ডেলিভারি দেওয়ার পর বিভিন্ন প্রতিকূলতার কারণে পেরে উঠছিলাম না। ফুডপান্ডায় ডেলিভারি কাজ করতে হলে ভালো একটা ফোনের প্রয়োজন। পুরোনো ফোন দিয়ে তেমন একটা কাজ করা যায় না। আবার রাস্তাঘাট ঠিক মতো চিনি না। ডেলিভারি করতে দেরি হওয়ার কারণে অর্ডার ক্যান্সেল হয়ে যায়। কর্তৃপক্ষের জারি, এদিকে আবার আমার টাইম লস। রেস্টুরেন্টে গিয়েও অনেকক্ষণ যাবৎ বসে থাকতে হয় একটা অর্ডারের জন্য। এদিকে আমার ছিল পুরাতন ফোন, তেমন একটা চার্জ টিকতো না ফোনে। এভাবেই 5 থেকে 7 দিন করেছিলাম। 5 থেকে 7 দিন যে কষ্ট করেছিলাম তার বেতনও পাইনি। আমার যে টাকা জমেছিল সেই টাকা ব্যাগ আর গেঞ্জি বাবদ কেটে নেওয়া হয়েছিল। পুরাই আমার লস প্রজেক্ট। কিন্তু হতাশ হয়ে যায়নি, কারণ ফুডপান্ডায় কাজ করতে গিয়ে আরেকটা কাজের সন্ধান পেয়ে গেছিল। সেটা হলো ইবিলি। ফুডপান্ডা ছেড়ে যোগদান করলাম ইবিলিতে। 2-1 দিন ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে বুঝতে পারলাম এখানে ডেলিভারি ইনকাম ছাড়াও নানাভাবে ইনকামের সুযোগ আছে। ইবিলি খুব ভালো ভালো ডিসকাউন্ট দেয় বিভিন্ন পণ্যের উপরে। সেগুলো কেনাবেচা করে অনেক টাকা ইনকাম করা যায়। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, ব্যবসা করব কিভাবে? টাকা সেটা কোনো সমস্যা না, টাকা ছাড়াও ব্যবসা করা যায়। টাকা ছাড়াই অনেক রাইডার কমিশন ভিত্তিক ব্যবসা শুরু করেছিল। আমিও সেরকম কমিশন ব্যবসা শুরু করেছিলাম। কমিশনটা ছিল একজন 10,000, 20,000 কিংবা 1 লক্ষ টাকার মাল অর্ডার করেছে, কিন্তু তার পণ্য শোরুমে এসে নেওয়ার সময় নাই। তখন দায়িত্বটা কেউ নিয়ে নি। কন্ট্রাক্টটা ছিল এমন যে আপনার মালামাল আমি নিরাপদে বাসায় পৌঁছে দেবো, আপনি আমাকে কত দিবেন? তখন এক একজন এক এক রকমের অফার করত। অ্যামাউন্টটা খুব ভালোই ছিল, একেবারে খারাপ না। এভাবেই কমিশন ভিত্তিক কাজ করতে করতে আমার আর্থিক অবস্থা খুব ভালো হয়ে যায়। দাঁড়দানা মিটে যায়, খেয়ে পরে আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। বাড়িতেও টাকা পাঠাতাম মাঝে মধ্যে। বাড়িতে টাকা পাঠানোর কারণে আমার কাছে তেমন টাকা জমা হয়নি, তাই স্বপ্নগুলো আর পূরণ হয়ে ওঠেনি। কিন্তু থেমে থাকলে তো আর হবে না। যত প্রতিকূলই আসুক না কেন আমার এগিয়ে যেতে হবে। স্বপ্নটা ছিল ভালো একটা ফোন 20 থেকে 30,000 টাকার মধ্যে ক্রয় করার, যাতে কাজগুলো সহজেই করতে পারি। এটা ছিল প্রয়োজনের স্বপ্ন, কোনো গেমস খেলার জন্য না। যাক, এই স্বপ্নটা ছিল আমার জীবনে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। পকেটে জমানো টাকা ছিল 5-6 হাজার টাকা। বন্ধু বান্ধবের কাছ থেকে আরো নিলাম 5-6 হাজার টাকা। সব মিলিয়ে 12,000 টাকা হয়ে গেল। এখন এই 12,000 টাকা দিয়ে তো আর ভালো মানের নতুন ফোন কেনা সম্ভব না। আবার এদিকে ইবিলিও বন্ধ হয়ে গেল, তাই আমার ইনকামও বন্ধ হয়ে গিয়েছিল। আবারও আমি প্রচন্ড চাপে পড়ে যাই। এবার মনের ভিতরে প্রচন্ড সাহস ছিল, ভালো একটা ফোন থাকলে ভালো কিছু করতে পারবো। এইসব চিন্তা করেই ভালো একটা ফোনের জন্য বিক্রয়.com-এ ফোন খুঁজতে শুরু করলাম। দিনরাত খোঁজাখুঁজির পর ভালো একটা ফোন খুঁজে পেলাম। ফোনটির নতুন প্রাইস ছিল 30,000 টাকার মতো, কিন্তু প্রতারক চক্র বিক্রয়.com-এ দাম দিয়েছিল মাত্র 11,000 টাকা। ক্যাশ মেমো, চার্জার বক্স সবই ছিল একদম অফিসিয়াল ফোন। ফোনে একদম কোনো ঝামেলা নেই। ফোন নাম্বার দেওয়া ছিল বিক্রয়.com, সেখান থেকে নাম্বার নিয়ে ফোনে অনেক কথা বলেছিলাম। ফোনের কথা শুনে মনে হচ্ছিল লোকটা অত্যন্ত ভদ্র। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, আমাদের সঙ্গে থাকুন।
হঠাৎ বিপদে পড়েছে তাই ফোনটি বিক্রি করতেছে। আমি জিজ্ঞাসাও করেছিলাম যে ভাই এত ভালো ফোনটা কেন বিক্রি করবেন এত কম দামে? সে বললো ভাই আমার বিপদ, আর্জেন্ট টাকা লাগবে তাই ফোনটা বিক্রি করে দিতে। যদি বেশি দামে বিক্রি করতে চাই তাহলে প্রচুর সময় লাগবে, আমার হাতে সময় খুবই কম তাই লস করে বিক্রি করে দিতেছে। এমন ভাবে কথা বলেছিল আমিও সহজেই বিশ্বাস করে ফেলেছি। যাই হোক, প্রতারকের লোকেশন দেওয়া ছিল ঢাকা চিটাগাং রোড। তখন আমি থাকতাম বাড্ডায়, লোকেশন খুব বেশি দূরে না, আমার প্রায় কাছাকাছি। তাই একাই বের হয়ে পড়ে প্রতারকের দেওয়ার ঠিকানায় উদ্দেশ্যে। এতে আমার কোনো সমস্যা ছিল না। আমি ভেবেছিলাম ঢাকার ভিতরে যেহেতু একটা সেফ লোকেশনে গিয়ে আমি তাকে ফোন দিব। আমার প্ল্যান মোতাবেক পকেটে 2টি ফোন, একটা পুরাতন স্মার্টফোন, একটা বাটন ফোন আর 12,000 টাকা নিয়ে ঠিকানায় পৌঁছে গেল। ছিনতাইকারীর দেওয়া লোকেশন থেকে একটু দূরে আমি একটা সেফ লোকেশনে গিয়ে মসজিদের সামনে থেকে তাকে ফোন দিই। মসজিদের পাশে আবার থানাও ছিল। তাকে ফোন দিয়ে বলি ভাই আমি তো চলে আসছি, আপনি মসজিদের সামনে আসেন। মসজিদের নামটা কি যেন আমার সঠিক মনে নেই, কিন্তু সে আমার দেওয়া ঠিকানায় আসবে না, বিভিন্ন ধরনের অজুহাত দেখালো। উনি আমাকে বললো যে ভাই আমি আসতে পারবো না, আমার মায়ের খুব সিরিয়াস অবস্থা, আপনি আরেকটু কষ্ট করে আরেকটু আগে আসেন। আমি বললাম ভাই আমি এত দূর থেকে আসলাম আর আপনি এতটুকু রাস্তা আসতে পারবেন না? তখন বিভিন্ন অজুহাতে আমাকে কনভিন্স করে ফেলে। আমিও তখন বললাম আচ্ছা বলেন কোথায় আসতে হবে। তখন বললো যে ভাই আপনি যেখানে আছেন ওখান থেকে একটা রিক্সা নেন, রিক্সাওয়ালাকে বলেন নাবানা প্রজেক্টের সামনে যাবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, আপনি ফোনের যাবতীয় যা কিছু আছে সব নিয়ে বের হন। সে বললো আচ্ছা ঠিক আছে আপনি আসেন। তারপর আমি ঠিকানা মতো গেলাম নাবানা প্রজেক্টের সামনে। ওখানে গিয়ে আমি দেখি বিশাল বড় প্রজেক্ট। ওখানে গিয়ে দেখি অনেক বড় বড় বিল্ডিং, ভালো লোকজন। আমার আর সন্দেহ হলো। আমি নাবানা গেটের সামনে থেকে ওনাকে কল দিলাম, জিজ্ঞাসা করলাম ভাই আপনি কোথায়, আমি চলে এসেছি। ছিনতাইকারী আমাকে বললো ভাই আপনি 1 মিনিট দাঁড়ান, আমি আমার ছোট ভাইকে পাঠাচ্ছি। আমি বললাম ওকে, তাড়াতাড়ি পাঠানো। তারপর একটু পরেই আননোন নাম্বার থেকে একটা কল আসে। আমি রিসিভ করি, সালাম দিয়ে আমাকে বলে ভাই আপনি, আমাকে ইশারা করেছিল। আমি বললাম হ্যাঁ আমি। তারপর ফোন কেটে আমাকে বললো ভাই আমার বড় ভাই তো আসতে পারে নাই, আমাকে পাঠাইছে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে ফোন আনছো? বলে হ্যাঁ আনছি। তারপর হাতে দিল, ফোনে যা যা চেক করা লাগে আমি সব চেক করলাম। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ফোনের বক্স, চার্জার, ক্যাশ মেমো এগুলো কই? সে বললো ভাইয়া এগুলো তো আমি নিয়ে আসিনি, এগুলো বাসায় রেখে আসছি। আমি ওনাকে বললাম যে ফোনের বক্স, চার্জার, ক্যাশ মেমো ছাড়া আমি ফোন নেব। তখন সে বলল যে ভাইয়া ফোনটা আসলে আমাদের মায়ের বাসায় ব্যবহারের জন্য কিনা হয়েছিল, এখন বিপদে পড়ে বিক্রি করতে হচ্ছে। ছেলেটা আরো বললো যে ভাইয়া ফোনটা আম্মু বিক্রি করতে চাচ্ছেন, আপনি যদি নিজের হাতে ফোনের টাকাটা আম্মুর হাতে দিয়ে আসতেন তাহলে ভালো হতো। বাচ্চা ছেলে এমন করে বলছে আমিও সহজে বিশ্বাস করে ফেলি। আমার একটা খারাপ অভ্যাস আছে, আমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি। এই ভুলের জন্য আমার জীবনে আমার অনেক কিছু হারাতে হয়েছে। তখন আমি ছেলেটাকে বলি তোমাদের বাসা কোনটা? তখন বলল এই তো দেখা যাচ্ছে, 1 মিনিটও লাগবে না। আমি বললাম চলো। মনে মনে একটু সন্দেহ থাকলেও আবাসিক এরিয়া যেহেতু ভালো লেভেলের লোকজন ঘোরাফেরা করতেছে তাই আমার ভিতর অতটুকু ভয় কাজ করে না। আমারও মনে হয়েছিল ওরা ভদ্র ফ্যামিলি। আবার ফোনটাও ছিল একদম ভালো, নতুনের মতো। ফোনটা রেখে আসাটাও পসিবল হচ্ছিল। এইসব চিন্তা ভাবনা করতে করতে 1 মিনিটের রাস্তা চলে গেছে। তারপর ছেলেটাকে বলি বাসা কোনটা? ছেলেটা বলে ওই যে বাসা। এখন ছেলেটি যে বাসাটা দেখাচ্ছে এই বাসাটার মাঝখানে ছিল একটু ফাঁকা জায়গা, মানে 3-4টা প্লট খালি, মাঝখানে ঝোপঝাড় জঙ্গল আছে। আমি একটু আগাতেই দেখি 3-4 জন করে আশেপাশে তাস খেলছে, বিড়ি খাচ্ছে। এগুলো দেখে আমার খুব সন্দেহ হয়। আমি সাথে সাথে পিছনের দিকে দৌড় দিই, কিন্তু ছিনতাইকারীরা ছিল বড় চক্র, 8 থেকে 10 জনের গ্রুপ। আমাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। আমি একটু চিল্লাচিল্লি পারাপারি করার চেষ্টা করি, তখন আমাকে কিল ঘুষি থাপ্পড় মারতে শুরু করে। তারপর আমাকে পোস্ট মারার হুমকিও দেখে। তারা সংখ্যায় অনেক ছিল তাই আমিও ভয় পেয়েছিলাম। আর এদিকে 2-3 জন মিলে আমার পকেট থেকে 12,000 টাকা, 2টি ফোন নিয়ে নেয়। 1 মিনিটের মধ্যেই নিমেষেই সব উধাও, কেউ বুঝে ওঠার আগে। তারপর আমি একটা বিল্ডিং এর নিচে এসে বসলাম। একজন সিকিউরিটি গার্ড এসে আমাকে জিজ্ঞেস করলো ভাই কি হয়েছে, আপনার এই অবস্থা কেন? ছেঁড়া শার্ট আর মায়ের দাগ দেখেই বোঝা যাচ্ছিল আমার সাথে কিছু একটা হয়েছে। আমি সব খুলে বললাম ওই গার্ড আমাকে বললো যে ভাই আমাদের সামনে অফিস আছে, আপনি আমাদের অফিসে যোগাযোগ করেন, ওনারা একটা ব্যবস্থা নেবে সিসিটিভি দেখে। আমি তার কথা মতো অফিসে গিয়ে বিস্তারিত সব বলি। তারা আমার অবস্থা আর আমার কথা শুনে খুব দুঃখ প্রকাশ করেছিল। সিসিটিভিতে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা করেছিল। সিসিটিভিতে দেখা যাচ্ছে কিন্তু ঝাপসা ঠিক মতো বোঝা যাচ্ছে না। তারপর তারা আমাকে বলে আচ্ছা ঠিক আছে আপনি আপনার নাম্বারটা দিয়ে যান, দিয়ে বাসায় চলে যান, আমরা যদি কিছু করতে পারি তাহলে আপনাকে জানাবো। তারপর ওখান থেকে বের হয়ে সোজা থানায় চলে যাই। থানায় যাওয়ার পর সবচেয়ে বেশি শকড হয়ে যায়, কারণ যে এসআই আমার সাথে কথা বলছিল বিস্তারিত তাকে বলার পর সে আমাকে ধমকের সুরে বলে ছিনতাইকারীর বাসা চিনেন, তার বাপের নাম জানেন? কিন্তু আমি বলি না, ছিনতাইকারীর
ফোন নাম্বার এবং ছিনতাইকারীর ছবি আছে আমার কাছে। ছিনতাইকারী একটা নামও বলেছিল, কিন্তু সঠিক কিনা তা আমি জানি না। পরে এসআই বলে যে নাম ঠিকানা কিছুই জানেন না, আমি কি করব? কিছু করার নাই, বাসায় চলে যান। ওই এসআই এর মধ্যে ভদ্রতা এবং দায়িত্ব বলতে কিছু আছে একদমই মনে হয়নি। ব্যবহার ছিল প্রচন্ড লেভেলের রোড। আমি মনে মনে ভাবতে থাকি, এই যদি হয় দেশের আইনি ব্যবস্থা, তাহলে অপরাধমূলক কার্যক্রমগুলো কিভাবে বন্ধ হবে? ওই এসআই চাইলেই কিন্তু আমার মামলা নিয়ে ওই অপরাধীদেরকে অ্যারেস্ট করতে পারে। আমি তার কাছে যথেষ্ট তথ্য দিয়েছিলাম, রেজিস্ট্রেশন করা একটা ফোন নম্বরও দিয়েছিলাম, যা তখনও সচল ছিল। ছিনতাইকারীর সিসি ফুটেজও ছিল। তাহলে আর কি লাগে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমি যদি ওখানে খুন হতাম, তাহলে পুলিশ কিভাবে অপরাধীদেরকে শনাক্ত করত? বাংলা সিনেমায় ছোট থেকেই যা দেখে এসেছি, খুন খারাপি হওয়ার পর পুলিশ এসে হাজির, তা বাস্তবে দেখে খুবই অবাক হয়েছিল। কিন্তু আমিও দমে যাওয়ার পাত্র না। তখন আমি এসআইয়ের চোখে চোখ রেখে কথা বলি, আপনি যেহেতু আমার মামলা যদি কিছুই নেবেন না, আমার এক পরিচিত এসপি আপু আছে, আপনি ওনার সাথে কথা বলেন। তারপর এসআই আমাকে জিজ্ঞাসা করলো ওনার নাম কি, পোস্টিং কোথায়। তখন আমিও সাথে সাথে নাম বলে দিই, আর ওনার পোস্টিং হচ্ছে যে মিরপুর, সেটাও বলে দিই। বলার পর সাথে সাথে উনি চিনতে পারেন। তখন এসআই একটু লড়ে চড়ে বসে, চেহারাও একটু কোমল হয়ে আসে। তখন এসআই আমাকে বলে যে ভাই, আমার স্যারকে আর ফোন দেওয়ার প্রয়োজন নাই, আমি এই বিষয়টা দেখতেছি। এরপর উনি একটা জিডি নেয় আর বলে আপনি বাসায় চলে যান, কিছুদিনের মধ্যেই আপনার টাকা আর ফোন আমরা উদ্ধার করে আপনাকে। দর্শক, ভিডিওর শেষ পর্যায়ে এসে যে কথাটি না বললেই নয়, আমরা স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি দেশের বাস্তব চিত্র তুলে ধরার একটুখানি ক্ষুদ্র প্রয়াস। আপনার একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমাদের অগ্রগতির সাহস যোগাবে। আগামী শিশুদের জন্য সুন্দর একটা দেশ গড়তে হলে অপরাধকে না বলুন এবং অপরাধের তথ্য বা ভিডিও দিয়ে আমাদেরকে সাহায্য করুন। আপনার দেওয়া তথ্য বা ভিডিও 100% গোপন থাকবে, অথবা আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো কিছু শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফার্স্ট কমেন্টে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে কথা কিংবা মেসেজ করতে পারবেন। ওই যে কিছুদিন আজও পর্যন্ত আর এলো না, আর কোনো খোঁজ খবর আমি আর পাইনি। পরবর্তীতে আমি আর আমার আপুকে আর জানানো হয়নি এই বিষয়টা, কারণ এই ছোটখাটো বিষয়ে আমি আপুকে জানিয়ে আর কোনো সমস্যা বাকি ঝামেলা বাড়াইতে চাইনি, আর ফ্যামিলি থেকেও খুব হয়তো সমস্যা হবে, এই জন্য আমি আর কাউকে কোনো কিছু বলি নাই, নিজের ভিতরেই এটা খুশি রাখি। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এতে তো পুলিশ, এতে তো আইন কানুন সংবিধান, এগুলো শুধুই কি ক্ষমতাবান আর ধনীদের জন্যে? যারা গরিব, যাদের ক্ষমতা নেই, তারা কি কখনোই ন্যায় বিচার পাবে না? একটা জিডি করতে যদি পুলিশ সুপারের রেফারেন্স লাগে, তাহলে যাদের টাকা নাই, ক্ষমতা নাই, তারা কি করে? আমার এই ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করার কারণ একটাই, যাতে আপনারা প্রতারকের কথার জাদুতে পড়ে ভয়ঙ্কর অপরাধের শিকার না হন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে আপনার আশেপাশে বন্ধু বান্ধব এরকম বিপদে কেউ না পড়ে। আমার ঢাকায় টিকে থাকার জন্য ওই পুরাতন ফোন আর 12,000 টাকা ছিনতাইকারীরা নিয়ে যাওয়ার পর আমার জীবনটাই হয়ে যায় একটা ইতিহাস, যা এই ক্ষুদ্র সময়ের মধ্যে বলা সম্ভব না। দর্শক, প্রতারণার এই বাস্তব চিত্র থেকে আপনারা কি বুঝতে পারলেন কমেন্টে অবশ্যই বলে যাবেন। ছেলেটাকে আল্লাহ তাআলা রহমত করেছিল বলে বড় ধরনের কোনো বিপদ ঘটেনি, তার সাথে আরো অনেক খারাপ কিছু ঘটতে পারে। এরকম ঘটনা আমাদের বর্তমান সমাজে অহরহ ঘটত। আপনার আশেপাশে লুকিয়ে আছে মহাবিপদ, হয়তো অন্য কোনো শব্দ বেশি, তাই সদা সতর্ক থাকুন।